নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আলাদা করে নজর ছিলই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে বদলার হুঁশিয়ারি দিলেন, আর পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি হারিয়েছেন, এবার প্রাক্তন করে ছাড়বেন। আর এর পাশাপাশি আজও সারা দিন ধরে শিরোনামে সন্দেশখালি। এইসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, আমাদের সঙ্গে রয়েছেন অতনু চ্যাটার্জি সিপিআইএম এর পক্ষ থেকে, এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি শুরুতে আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম হুঁশিয়ারি এবং শুভেন্দুর পাল্টা। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। ২১ বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। জমি আন্দোলনে আঁতুর ঘরে সেবার মূল লড়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং সদ্য শিবির বদলানো শুভেন্দু অধিকারীর মধ্যে। সেই নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে ১,৯৫৬ ভোটে হেরে যান তৃণমূল নেত্রী। তবে সেই ফল নিয়ে বিতর্ক এখনো বহাল, জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। ২৪-এর মহাসংগ্রামের সেই নন্দীগ্রাম ভোটের প্রসঙ্গই টেনে আনলেন মমতা। বৃহস্পতিবার তমলুকের সভা থেকে শুভেন্দুর নাম না করে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। নন্দীগ্রাম গণহত্যার দিন এদিন সিপিএম এর পাশাপাশি অধিকারী পরিবারকেও কাঠগড়ায় তুললেন মমতা। মনে পড়ে লড়াইয়ের সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে। মমতার বদলার হুঁশিয়ারির মোকাবিলায় পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর গলায়। নন্দীগ্রামের লোক 21-এ দিয়েছে, আবার 25-এ দেবে। ও কোর্টে লড়ছে না কেন? আর এবার এই কথা, ওকে হারিয়েছে, আবার প্রাক্তন করবে। 45টা মামলা করেছে, কাজকলা করেছে, গাছকলা করেছে। চোর মমতাকে এই দুটো দিলাম, ওকে হারাবো, ওর ভাইপোকে জেলে ঢোকাবো। বিধানসভা নির্বাচনে 3 বছর পরেও নন্দীগ্রামে ফল নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা ও তরজা বন্ধ হয়নি। সুযোগ পেলেই শাসক শিবিরের সুপ্রিমোকে ১,৯৫৬ ভোটে হারানোর খোঁচা দিয়েছেন শুভেন্দু। পাল্টা বিরোধী দলনেতাকে লোডশেডিং বিধায়ক বলে বারে বারে কটাক্ষ করেছেন তৃণমূল নেতারা। এই পরিস্থিতিতে মমতার বদলার হুঁশিয়ারি জমি আন্দোলনের আঁতুরঘর নন্দীগ্রাম নিয়ে বিজেপি ও তৃণমূলের চাপানোতর আরও তীব্র করল বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শঙ্কু, পরিবর্তনের এপি সেন্টার নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে আমরা মহাযুদ্ধ দেখেছি, যেটাকে ক্ল্যাশ অফ টাইটান্স বলা হয় 2021-এ, এবং তার ফলাফল যেটা আদালত অবধি গড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরও একবার অভিযোগ করলেন যে তাকে প্রতারণা করে, রিগিং করে হারানো হয়েছে এবং কোনো না কোনো দিন এর বদলা তিনি নেবেনই। দেখুন, উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন উনি বলেছিলেন যে বদল আনবেন। আজকে ওনার মুখে বদলার ভাষা শুনে খুব ভালো লাগছে। আজকে উনি বদলার কথা বলছেন কেন? কারণ নন্দীগ্রামের মানুষকে উনি কনভিন্স করতে পারেননি। নন্দীগ্রাম ওনাকে ফিরিয়ে দিয়েছেন। উনি নির্বাচনে হেরেছেন, এটা উনি মেনে নিতে পারছেন না। উনি একটা লিগ্যাল এক্সকিউজ খোঁজার চেষ্টা করছেন মাত্র, সেই জন্য কোর্টে গেছেন। উনি কি করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমরা বারবার অভিযোগ করি, চিৎকার করে বলি যে 2021-এ ক্ষমতায় আমরাই আসতাম, মানুষ আমাদেরকে সমর্থন করেছিলেন। এরা তৃণমূল কংগ্রেস বিভিন্ন ডিএম, এসপি এবং বিডিও, এসডিও এদেরকে হ্যান্ডেল করে কাউন্টিংটা পুরো লুটে নিয়েছেন বলে আমরা ক্ষমতায় আসতে পারিনি, না হলে 2021-এ আমরা ক্ষমতায় আসতাম। আমাদের এই অভিযোগের সত্যতা বারবার চিৎকার করে যিনি প্রমাণ করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এ না হলে তোমরা ক্ষমতায় 100%। আমরা প্রায় আরো 40-50টা সিট জিতেছিলাম। এনারা করে লুটেছেন বিভিন্ন কাউন্টিং এরিয়াকে কন্ট্রোলে নিয়ে। এটাই এদের পলিসি ছিল। এই তত্ত্বটা আবার কবে এলো? এই তত্ত্ব তো চিরকাল ছিল। এই তত্ত্ব তো আজকে উনি সত্য প্রমাণ করলেন। আমি বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন ডিএম আর এসপি কে দিয়ে সব করা যায়।
এসব নাকি করা হয়েছে? উনি তো বলছেন। আর আমার লাস্ট বক্তব্য, আপনি তো ভাই আদালতে গেছেন, আদালত শুনছে না, কনভিন্স করতে পারছেন না, কারণ বেআইনি কথা আদালতকে কনভিন্স করানো যাচ্ছে না, তাই এত রাগ হয়েছে। আর বদলা আপনি নেবেন, নিন, কিন্তু মানুষ যে প্রতিবার বদলা নিচ্ছে সেটার উত্তর তো আপনি দিতে পারছেন না। এরপরেও নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনি আবার হারবেন, আবার দাঁড়ান না নন্দীগ্রামে এসে। শুভেন্দু অধিকারী তো দাঁড়াবেন আগামী নির্বাচনে বিধানসভায়, আরেকবার দাঁড়ান, আমরাও তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আবার একবার দাঁড়ান, আবার একবার হারবেন। কৃষাণু, এখন বিষয়টা হচ্ছে যে শঙ্কু অনেক কিছু বলছিল, কিছুদিন আগে শঙ্কুকে কোনো একটা বাচ্চা চুরি নিয়ে বলতে শুনেছিলাম, পরে আমরা দেখলাম পুরীতে জলে খেলা করছে সেই বাচ্চা। তো এরকম তো বিজেপি বলে থাকে। এখন বিজেপির রাজনৈতিক আন্দোলনও নেই, কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, এবং রাজনৈতিক কর্মসূচির জন্য তো একটা রাজনৈতিক প্ল্যান অফ অ্যাকশন লাগবে, তার জন্য তো একটা ইস্যু লাগবে। তো এখানে কোনো ইস্যুই নেই, তার জন্য ইস্যু ক্রিয়েট করতে হচ্ছে। কখনো বানাতে হচ্ছে সন্দেশখালি, কখনো বলা হচ্ছে আমাকে মেরেছে, কেউ বলছে গাড়ি ভেঙেছে, কেউ বলছে এই হচ্ছে, আর সবই ধরা পড়ে যাচ্ছে। কোনোটা একদিনে ধরা পড়ছে, কোনোটা এক সপ্তাহে ধরা পড়ছে, কোনোটা একটু সময় লাগছে। কিন্তু এটা তো হয়, অনেক বিরোধী দল তো আছে, তারা তো মাঠে ময়দানে লড়ছেন, তারা আন্দোলন করছেন, পাশ করছেন, ফেল করছেন, সেটা ভোটে প্রকাশিত হবে। কিন্তু এইভাবে বিজেপির মতো একদিকে বিচার ব্যবস্থার এক অংশ এবং মিডিয়ার এক অংশকে রেখে ভাবছেন যে সব নাকি বিজেপিময় হয়ে গেছে। যখন ভোট বাক্সটা খুলছে তখন দেখা যাচ্ছে, বিহারেরই উদাহরণ দিই, 0.1% মার্জিনে 15টা সিট বিজেপি জিতেছিল, এবং সেখানে কিভাবে এমআইএমকে কাজে লাগানো হয়েছিল, কি হয়েছিল, সে তো প্রকাশিত হয়েছে। এখানেও এইসব তথ্য হেরে যাওয়ার পর তা ওদের নির্বাচন কমিশন, ওদের কেন্দ্রীয় বাহিনী বলল কলকাতা এবং বাংলার পুলিশকে ঠুটো জগন্নাথ করে রাখা হবে, রেখেও ছিলেন 2021-এ। এখনও দেখছি যেখানে গন্ডগোল সামলাতে পারছেন না তখন বলছে রাজ্যের পুলিশ। আরে রাজ্য পুলিশকে তো তোমরা পুরো মাথা থেকে পা অব্দি সব বদলে দিয়েছো, যাকে পছন্দ হয়নি ডিজি পাল্টেছো, জেলার এসপি পাল্টাচ্ছ, থানার ওসি পাল্টাচ্ছ, সবই পাল্টাচ্ছ। তারপরে তোমরা নিয়ন্ত্রণ করতে পারছো না নিয়ে কাঁদুনি গাইছো। এবং বিজেপির এটা প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা বাংলাতে আমরা বারবার দেখি, এবার সারা দেশ জুড়ে দেখবেন, সেই গুজরাট, উত্তরপ্রদেশ, সব জায়গা থেকে এই কাঁদুনিটা আসবে। যখন 150-180-তে বিজেপি আটকে যাবে তখন এই সব কাঁদুনি আসবে। আর এ তো মাত্র তো আর 20টা দিন বা 19টা দিন, তারপরে সব প্রাক্তন হতে চলেছেন। একটু আগে দেখলাম বিরোধী দল নেতা, 1 মিনিট, বিরোধী দল নেতা বললেন কাকে নাকি প্রাক্তন করবেন। ইতিমধ্যেই উনার পরিবারের যে 5 জন সদস্য রাজনীতিতে সক্রিয়ভাবে ছিলেন, তার মধ্যে 2 জন অলরেডি প্রাক্তন হয়ে গেছে। একজন উনার নাম বলেছেন, আরে বাবা শোনো না, শুনে নাও না, একজন তো প্রাক্তন হয়েছেন, বাবা প্রাক্তন হয়েছেন, ভাই প্রাক্তন হয়েছে, এবার বাকিরা প্রাক্তন হয়ে যাবে। পরিবার ছিলেন না, অধিকারী পরিবারের সাংবাদিক প্রাক্তন হয়েছে, 14 মার্চে যখন ঘটনা ঘটেছিল ডেড বডি নিয়ে কে আসছিলেন সবাই জানেন। আরে 2 জন তো প্রাক্তন হয়ে গেছে, শিশির বাবু মেদিনীপুরটা অন্তত হয়ে গেছে, এরপরের মানুষকে গদ্দার হয়ে যাবে। বেশি দিন আর সময় নেই, মাত্র 20টা দিন। বিদ্যাসাগরের কাছে আর মেদিনীপুরকে গদ্দার বলেন, লজ্জা হওয়া উচিত আপনাদের। আমি একটু পার্থদার কাছে আসি। পার্থদা, নন্দীগ্রাম একটা বিধানসভা সেগমেন্ট, লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রও নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রবলভাবে এই নন্দীগ্রামের সেটা ছায়া ফেলছে লোকসভা নির্বাচনে, যত দক্ষিণবঙ্গের দিকে এই ভোটে গিয়ে আসছে। আসলে নন্দীগ্রামের তো একটা ইতিহাস আছে, 2011 সেই পরিবর্তনের কথা যদি আমরা চিন্তা করি, নন্দীগ্রামে সারা পৃথিবীর ইতিহাসে এটা একটা জায়গা করে নিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই সিঙ্গুরের সঙ্গে। কিন্তু সেই সঙ্গে নন্দীগ্রাম নিয়ে অনেকগুলো কুনাট্য আমরা সেই যে তখন শুরু হয়েছিল এখনও পর্যন্ত আমরা দেখে চলেছি। এটা নিয়ে যদি একটা বেশ এসে যদি লেখা যায়, এর নানা রকমের নাম দেওয়া যেতে পারে, কম্পার্টমেন্ট চিফ মিনিস্টার, লোডশেডিং, এমএলএ, নানা রকম নাম দেওয়া যেতে পারে। তো এই যে কুনাট্য, যেমন কিছুক্ষণ আগে একটা অদ্ভুত কথা বললো শঙ্কু, যে আমরা 77টা জিতেছি, আরও 30-40টা জিতে আমরা ক্ষমতায় আসতে পারতাম। তো 30-40টা জিতলে 117 থেকে 127 হয়। আরে ভাই, ক্ষমতায় আসা যায় না। আরে ভাই দাঁড়ান, আমি একটু বলি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নাট্যকার হয়ে গেছেন, বলতে দাও। 2 নম্বর হচ্ছে কিষাণু কিছুক্ষণ আগে বললো যে এখন তো বিজেপির পুলিশ, রাজ্যের পুলিশ এখন বিজেপির পুলিশ। হ্যাঁ ঠিকই তো, বিজেপির পুলিশ যেমন, না দাদা বিজেপি যেটা বলছে যে রাজ্যের পুলিশের দোষ। আবার টিএমসি একই কথা বলে যে এখন ইলেকশন, যেহেতু এখন ইলেকশন চলছে, ইলেকশন কমিশনের দায়িত্ব, অতএব যা কিছু হচ্ছে ওই ইলেকশন কমিশনের দায়িত্ব। আমরা এর আগে যখন দেখতাম বোম্বের রাজ ঠাকারে যখন তার লোকজন যখন গন্ডগোল করতো, তারপর যখন সাংবাদিকরা তার সামনে বুম ধরতো, তিনি হেসে হেসে একটাই জবাব দিতেন যে গন্ডগোল তো করেছি, কিন্তু আটকাবার দায়িত্ব ছিল পুলিশের, তাদের জিজ্ঞেস করুন তারা কেন আটকাতে পারেনি। তো এই রকম কুনাট্য কিন্তু আমরা দেখেই চলেছি। আর নন্দীগ্রামের গণহত্যা কি ভয়ঙ্কর কথা,
মমতা ব্যানার্জি আগেও বলেছিলেন, এখনও বলে চলেছেন, সেই যে চটিপড়া পুলিশের গল্প শুনেছিলাম সেটা নাকি শুভেন্দু অধিকারীরা এনেছিলেন। তো শুভেন্দু অধিকারী তখন কার দলে ছিলেন? তো এই সমস্ত কথা তো আমরা তো শুনেছিলাম। আমি এখানে আসবো, আমি শুধু একটা লাইন বলে দিই, পার্থদাকে মনে করিয়ে দিই যে পার্থদার দলের নেতা অরুণাভ ঘোষ উনি নিজে বলেছিলেন শুভেন্দু এবং তার পরিবারের লোকজন অনেক পরে এসেছেন নন্দীগ্রাম আন্দোলনের সময়। সেই ঘটনার পর অধিকারী পরিবাররা অনেক পরে এসেছে, এটা অরুণাভ ঘোষ বলে। বিদ্যুৎ পর্ষদের দেবার কথা প্রথমত বলি, প্রিয়রঞ্জন দাশমুন্সী সেখানে পৌঁছেছিলেন, 1। 2 হচ্ছে এক সেকেন্ড শঙ্কু, কথা যখন বলবো তখন প্রত্যেকের কথা ইন্টারাপ্ট করো না প্লিজ। অরুণাভ ঘোষের এই কথাকে যদি মান্যতা দাও, অরুণাভ ঘোষ আরো অনেক কথা বলেছেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও এমন কথা বলেছেন যেগুলো নিয়ে তোমাদের যথেষ্ট আপত্তির জায়গা রয়েছে, তাহলে সেখানে সিলেক্টিভ হতে পারবে না। আমি একটু অতনুর কাছে আসি। অতনু যে আসবো, এক সেকেন্ড, কংগ্রেস তো সেই সরকারের অতনু যে নন্দীগ্রাম থেকে আমরা দেখেছিলাম যে এই 34 বছরের বাম শাসন, তার যে পতনের বীজ বপন হয়েছিল, সেই নন্দীগ্রাম আবারও আলোচনার শিরোনামে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিআইএম এর সঙ্গে বাপ বেটা তারা হাত মিলিয়েছিল। বোঝাই যাচ্ছে বাপ বেটা বলতে তারা কাকে বোঝাচ্ছেন। আমি শুধু এখানে তোমার কাছে আসার আগে একটু দেখে নেব যে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন। যাকে একটু আগে মমতা ব্যানার্জি বলেছে বাপ বেটা, আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি? 2010 সাল 30 জুলাই লালগড় ভিডিও হল, প্রবল বর্ষণ, লম্ফ জ্বালিয়ে বনু রায় তার সাক্ষী, ক্ষেমানন্দ মাহাতো মারা গেছেন তিনি সাক্ষী। আমি আপনার এখানে লম্ফটা জ্বালিয়েছিলাম। অতনুর কাছে আসবো। অতনু, দেখুন, এই নন্দীগ্রামে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কে পুলিশ ঢুকিয়েছে, কে কী করে। দেখুন, শুভেন্দু সেই সময় তৃণমূলে ছিল, কে কী করেছে কে না করেছে, কার সাজানো চিত্রনাট্য, আমরা প্রথম থেকে বলেছি সাজানো চিত্রনাট্য। এবার কে চিত্রনাট্যকে সাজিয়েছিল, কে তাতে হচ্ছে আর্টিস্ট সরবরাহ করেছিল, এটা ওদের ঘরেলু মামলা। আমি শুধু একটা জিনিস আপনার এখানে দৃষ্টি আকর্ষণ করবো, মৌপিয়াদি, নৈহাটিতে 2001 সালে একজন কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন, পরে তৃণমূলে গেছিলেন, বিকাশ বসুক বা বিকাশ সিং, আমার টাইটেলটা এই মুহূর্তে মনে পড়ছে না, 2001 সালে। এখন 2001 সাল থেকে 2019 অব্দি এই 18 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর নৈহাটি থেকে শুরু করে ব্যারাকপুরের সব জায়গাতে ভোটের প্রচারে গিয়ে বলতেন বিকাশবাবুকে সিপিএম মেরেছে, সিপিএম মেরেছে, সিপিএম মেরেছে। 2019-এ অর্জুন সিং যখন বিজেপির টিকিটে দাঁড়ালো, বিজেপির অর্জুন সিং এর বিরুদ্ধে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিকাশকে আসলে অর্জুন সিং মেরেছিল, আমি এতদিন কিছু বলিনি। সো দিস ইজ দ্য হোল থিওরি। উনি এতদিন বলবেন আমি এত কিছু করেছি, আবার বলবেন হচ্ছে আমি এতদিন চেপে রেখেছিলাম, আমি কিছু বলিনি। ওই যে বলছেন যে এতদিন বদলা নেব একদিন বলছেন, আরে বদলা নেব মানে উনি এতদিন ধরে গোটা এত কিছু স্ক্যাম বের করেছেন, গোটা মেদিনীপুরে নাকি সবচেয়ে বেশি চাকরি প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে এই চাকরি স্ক্যামের জন্য। বদলা তো দূরের কথা, একটা এফআইআর অবধি লঞ্চ করতে পেরেছেন। আমার এখানে কৃষাণুর কাছে প্রশ্ন, যে যদি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী তারাই সিপিআইএম এর সঙ্গে হাত মিলিয়ে এই সমস্ত করে থাকেন, আমার প্রশ্ন হচ্ছে যে নন্দীগ্রাম পরবর্তী সময়ে অর্থাৎ 2011 যখন পরিবর্তন পরবর্তী সময়ে অধিকারী পরিবার অত্যন্ত গুরুত্ব পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের আগে পর্যন্ত যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেসে মুকুল রায় ছাড়া আর একজন যিনি প্রভূত ক্ষমতা এবং প্রভূত প্রাধান্য পেয়েছেন, তার নাম শুভেন্দু অধিকারী। যদি নন্দীগ্রাম কাণ্ডে এই কোটানকোট বাপ ব্যাটারি হাত থেকে থাকে, তাহলে তারপর এত দিন ধরে এত গুরুত্ব এত প্রাধান্য মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন কেন? যখন জেনেছে তখন তো আটকেছে। এত দেরিতে জানলেন? কখন জানলেন? বিজেপিতে যাওয়ার পর জানলেন? নেতৃত্ব স্বয়ং বলেছে। বিজেপিতে যাওয়ার পরে জানলেন? নেতৃত্ব এই বিষয়ে স্বয়ং বলেছে। কি করেছে? গদ্দার কেন বলা হয়? এই জন্য তো বলা হয় যে এত সুবিধা নিয়েও পার্টির সাথে গদ্দারি করেছে, তাই জন্য গদ্দার। নেত্রী এই বিষয়ে বিস্তারিত বলেছেন, একবার নয় বারবার বলেছেন। এখন বিষয়টা হচ্ছে তা নয়,
নয়, বিষয়টা হচ্ছে এই শুভেন্দু অধিকারী আজকে চুজ করতে পারেনি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে সতীশ সামন্ত বড় নেতা না শ্যামাপ্রসাদ মুখার্জি, তার মধ্যে উনি চুজ করতে পারছেন না। তো সুতরাং শুভেন্দু অধিকারী মেদিনীপুরের মাটি থেকে যত কম বলবেন তত বাংলার যারা স্বাধীনতা সংগ্রামী তাদের পক্ষে অত মঙ্গল হবে। তো উনি তো বারংবার বলেছেন উনি নেতাজির সাথে শ্যামাপ্রসাদের মধ্যে কারো বাঁচতে পারেননি। উনি ভারতবর্ষের বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকেই বিকৃত করছেন। উনি কোন মেদিনীপুরের কথা বলছেন যিনি সতীশ সামন্তর যে সংগ্রাম তাকে অস্বীকার করছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বাহিনীর কাছে যিনি মাথা নুইয়ে দিয়েছেন, তো উনি কি করে বলবেন? শঙ্কু, আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইতিহাস বারে বারে এনারা নিজেদের মতো লিখেছেন, তাই মেদিনীপুরের ইতিহাসও বিকৃত হয়েছে এবং কোনোদিন তা গুরুত্বের জায়গায় আসেনি। ইনি বড় বড় ইতিহাসের কথা বলছেন, বাংলায় মানুষ আজকে ইতিহাসে তো পড়ছে। বাংলার অন্যতম নেতা, অন্যতম সংগ্রামী নেত্রার নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, পাঠ্যপুস্তক আমাদের পড়তে হয়। আজকেও সিলেবাস চেঞ্জ হয় না। পড়ুন সিঙ্গুরের ইতিহাস পড়বেন, ক্লাস 7 8 পড়া হয়। জানুন কৃষ্ণবাবু, আপনি এখনো তৃণমূলটা বুঝে উঠতে পারেন, অনেকদিন আগে জাননি তো এখনো বুঝে উঠতে পারেন। শুনুন, নন্দীগ্রামের শুনে নিন না, নন্দীগ্রামের ঘটনা শুনে নিন। নন্দীগ্রামে আন্দোলনে চণ্ডীপুর পেরোতে হতো না, ওখানকার ভূমিপুত্ররা হচ্ছে কোমর বেঁধে সাপোর্ট দিয়েছে, তাই আন্দোলন ওই জায়গায় পৌঁছেছে, আপনি জানেনই না। এবং তখন কংগ্রেসের নেতারাও যেতেন। আমি তো বলছি যে প্রিয়রঞ্জন দাসবংশীরা প্রথম অবস্থায় করেছেন, এসব অস্বীকার করে তো লাভ নেই। কিন্তু মানুষের পাশে তখন যারা দাঁড়িয়েছিলেন তারা আজও দাঁড়িয়ে আছেন এবং সেই সংগঠনের নাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। আপনাকে জানতে হবে, নন্দীগ্রামের ইতিহাসকে বিকৃত করবেন না। নন্দীগ্রামের ক্রেডিট নেওয়ার চেষ্টা কলকাতার মানুষরা চিরকাল করেছেন, কিন্তু উপরে উপরে মাঠে নেমে প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করে যারা জমি আন্দোলন করেছেন, ওখানে যারা তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের লড়াইকে অস্বীকার করা মহাপাপ। নন্দীগ্রাম লোকসভা কেন্দ্র নয়, কিন্তু এক সেকেন্ড, শঙ্কু কৃষাণু দুজনকেই বিরত করছি। কিন্তু শুভময়দা, সেই নন্দীগ্রাম আবারও শিরোনামে, আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, শুধু আলোচনার কেন্দ্রবিন্দু বলবো না, রীতিমতো টাগ অফ ওয়ারের কেন্দ্রবিন্দুতে। দেখুন, মূল বিষয়টা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মানুষের রাজনৈতিক মত বদলাতে পারে। একজন মানুষ বা একজন নেতা তিনি তার রাজনৈতিক দলবদল করতে পারেন, কিন্তু তাদের রাজনৈতিক দলবদলের জন্য ক্লাস 7-8 ইতিহাস বইয়ের পাতা রোজ নতুন ভাবে লেখা হবে, এই বিষয়টি কিন্তু ঠিক হচ্ছে না। আমি একটু ইন্টারন্যাশনাল সিনারিওয়ে যাচ্ছি। 17ই জানুয়ারি 1961 রাত 9:40 থেকে 43-এর মধ্যে প্যাট্রিস লুমুম্বা এবং তার 2 সহকর্মীকে খুন করা হয়। বেলজিয়ান সরকার করেন, অনেক দিন পর্যন্ত কোনো ছিল খবরটা। তারপর মানুষ গবেষণা করে এবং সেই গবেষণার মাধ্যমে জানা যায় যে সত্যিই বেলজিয়ান গভর্নমেন্টের লোকজন খুন করেছিলেন প্যাট্রিস লুমুম্বাকে। আজকে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব শুরু হলো তাদের একজন অন্যজনের দলে চলে যাওয়ার পর, তাতে পশ্চিমবঙ্গের যে মানুষগুলো লড়াই করলেন, নন্দীগ্রামের তো একটা ইতিহাস আছে, সেখানে তো সত্যিকারের কিছু মানুষ লড়াই করেছেন, তাদের ভাবনা ঠিক ভুল হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলোর ইতিহাস তৃণমূল এবং বিজেপির দ্বন্দ্বের মধ্যে যেভাবে প্রতি মুহূর্তে বিকৃত হচ্ছে, এই বিষয়টি কিন্তু আমাদের কাছে অস্বস্তিকর। আপনারা একসঙ্গে বসে নিন, বসে ইতিহাসটা ঠিক করে নিন। আমরা এখন সিপিএম কংগ্রেসের কাছে জানতে চাইছি না ওনারা ক্ষমতা এলে আবার ওদের মতন করে ইতিহাস লিখবেন। আপাতত আপনারা তো কেন্দ্রে এবং রাজ্যে আছেন, আমার মনে হয় ইতিহাসটা ঠিক করা দরকার। তা না হলে সেখানকার যে মানুষগুলো লড়েছিলেন, যারা মারা গেছিলেন বা যে ধরনের ঘটনা ঘটেছিল, তাদের যে অবমাননা আজকের দিনে করা হচ্ছে, এটা কিন্তু অস্বস্তিকর। দ্বিতীয় যে প্রশ্নটা শঙ্কু বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে সত্যি তো লোডশেডিং করে যদি একটা কেন্দ্রে জেতা যায়, তাহলে সেই সময় আর কোথায় কোথায় লোডশেডিং হয়েছিল। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, হ্যাঁ, তার মধ্যে প্রচুর সীমাবদ্ধতা আছে। আমরা জানি এখনো নির্বাচনে অনেক বুথে হয়তো বেশি শক্তি, অর্থ শক্তির দাপট আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের দেশের গণতান্ত্রিক যে পদ্ধতি তাকে বিশ্বাস করি। হ্যাঁ, তারপর কেউ কোর্টে যান, এই তো মানিকতলা কেন্দ্র নিয়েও কেস হচ্ছিল। এবং এই যে ঘটনাগুলো, এমন ঘটনা তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব দয়া করে ঘটাবেন না, যার ফলে গোটা দেশের, গোটা রাজ্যের গণতন্ত্রের ওপর, এমনি তো পঞ্চায়েত নির্বাচন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে করে, বা ত্রিপুরায় বিজেপি যেভাবে করে, বা আগে সিপিএম এর আমলেও যে খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, বা 72 থেকে 72-72-এর নির্বাচন কংগ্রেস যে খুব ভালোভাবে করেছে, এমনটা তো নয়। কিন্তু একেবারে এক একটি ছোট ছোট জায়গায় মানুষের লড়াইয়ের ইতিহাস, সেই লড়াইয়ের ইতিহাস নিয়ে যে ধরনের রাজনীতি চলছে, মানুষকে যে জায়গায় নামিয়ে দেওয়া হচ্ছে, আজকে শুনতে হচ্ছে
যে শুভেন্দু অধিকারীরা সিপিআইএম এর সঙ্গে গিয়ে মানুষের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ধরনের ঘটনা হয়েছিল সত্যিকারের। আমি সত্যিই ভাবছি কোনো কারণে সিপিএম কংগ্রেস ক্ষমতা এলে এই ইতিহাসটা আবার কোন ক্লাসের ইতিহাস বইতে যাবে। যে ঘটনা ঘটছে বারবার করে, নন্দীগ্রামে কেউ তো জিতবেন কেউ হারবেন, তার জন্য সেখানকার সাধারণ মানুষ, যে মানুষগুলোর প্রতিদিনকার জীবন এই রাজনৈতিক গোলমালে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা সন্দেশখালিতে দেখছি যেখানে সাধারণ মানুষের আন্দোলন একেবারে তৃণমূল আর বিজেপির রাজনীতির মধ্যে যে জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। আমি বলছি না সিপিএম কংগ্রেস আমলে এরকম হয়নি, তারাও হয়তো ব্যবহার করেছে। আজকের দিনে চোখের সামনে দেখতে পাচ্ছি, মিডিয়ার সামনে আছে, প্রতি মুহূর্তে যেভাবে গুলিয়ে যাচ্ছে, তাতে রাজনীতির ইতিহাসকে বারবার নিচু করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এই জায়গা থেকে কিন্তু বেরোনোর চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ কথা শুভময়দা বলেছেন। নন্দীগ্রাম আন্দোলনের যে ইতিহাস, সেটা নিয়েই কার্যত লড়াই চলছে না, সেটা নিয়ে কোনো বিবাদ তাই নেই। তো হচ্ছে। বিবাদ হচ্ছে শুধুমাত্র অধিকারী পরিবারের সুবিধাবাদ নিয়ে। আর এখানে সিপিএমের প্রতিনিধি বলছেন বা শুভময়দা বলার চেষ্টা করলেন, দেখুন গণহত্যা শুধু নন্দীগ্রাম একলা নয়, নাঙ্গল সিঙ্গুর একলা নয়, মারিচঝাপি থেকে বিজন সিটু থেকে এই রাজ্যে সিপিএম এর হাতে মানুষ মারা, এমনকি সিপিএম এর নিজস্ব ভোটারকে মারা বড় লিস্ট আছে। সুতরাং ওইগুলো বললে হবে না। মানুষ মারা সিপিএম এর অন্যতম একটা কায়দা ছিল। নন্দীগ্রামে যে পুলিশ অফিসারদের নামে আরে বাবা, বিজন সেতু থেকে মারিচঝাপি থেকে এখানে প্রতিদিন তাদেরকে প্রমোশন দিয়েছে। এক সেকেন্ড, আমার কৃষাণুর কাছে যে প্রশ্ন, কৃষাণু, শুভেন্দু অধিকারী তিনি গাদ্দারি করলেন, তোমাদের কথা মতো গাদ্দারি করলেন কি গাদ্দারি করলেন না, তার উপর কি নন্দীগ্রামে কি ঘটেছিল তার ইতিহাস নির্ভর করবে? না না, সেটা নিয়ে তো বলাও হয়নি, শুধু উনাদের পার্টটা বলা হয়েছে যে উনারা যখন সবকিছু হয়ে গেছে, যখন সুসময়ে তখন এসছেন, এতটাই বলা হয়েছে। তাতে কারোর রাগ হলে আর কি হবে? আমি তো বললাম, সত্যিটা বললে যাদের রাগ হবে হবে। আবার এখানে গণতন্ত্রের কথা বললে, আমরা তো বর্তমান 2024 সালে দেশের লোকসভার নির্বাচনে আছি। আজকে গণতন্ত্রের কথা তাদের মুখে শুনবো যাদের রাজ্যতে আমরা সুরাত দেখলাম, যাদের গান্ধীনগরে দেখলাম বেছে বেছে বিরোধীদেরকে নমিনেশন থেকে ব্রাত্য করা হলো, ইন্দোর দেখলাম, খোজরাও দেখলাম, 17টা জায়গাতে এভাবে বিজেপি গায়ের জোরে বিরোধীদেরকে ভোটদান প্রক্রিয়া থেকে বাইরে করেছে। ধন্যবাদ। আমি মৌপিয়াদি শুধু একটা কথা বাংলার মানুষকে বলতে চাই যে দেখুন, ট্রেন্ড বা ইতিহাস দেখে বোঝা যায় যে সে আগামী দিনে ঠিক কী করবে। অভ্যেস পরিবর্তন করতে পারেননি তৃণমূল কংগ্রেস। আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারীর নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা বা রাজনৈতিক লড়াইয়ের জায়গা 21শে জুলাইয়ের সময় ছিল না? প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই পালন করেন। মনীশবাবুকে নিয়ে গিয়ে দলের কোন পোস্টে বসিয়েছেন? নির্বাচন হেরে যাওয়ার পর তাকে জায়গা দিয়েছেন, এখনো পর্যন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করেননি। প্রতি বছর 21শে জুলাই করেন, শহীদদের সামনে রেখে বলেন। একটা দলের শহীদদের সম্পর্কে অ্যাপ্রোচিয়েই শুধুমাত্র রাজনীতি। আমি জানতে চাই তৃণমূলের কাছে স্পষ্ট করুন, কেন ব্যবস্থা নেননি? কেন আজকে সিপিএম এই কথা বলার সাহস দেখায় যে আপনি ক্ষমতায় আসবার পর কত টাকা কাটমানি খেয়েছেন সিপিএম এর কাছ থেকে, যার জন্য এত মানুষ যে শহীদদের উপর ভিত্তি করে আপনি ক্ষমতায় এলেন, তাদেরকে ভুলে গেলেন, তাদের জাস্টিস দিতে পারলেন না। সরকার চলে গেলে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে, তার আগে আমরা দেখেছি। আজকে যেই 2G, কোলগেট, এই জিতে একটা প্রমাণ হয়েছে কি 2014 সালে যেইগুলোকে ভিত্তি করে, যেই দুর্নীতিকে ভিত্তি করে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল, একটা প্রমাণ হয়েছে। এখন কথা হচ্ছে কেন কি আগুন জ্বলেছে? আগুন জ্বলে এখন আগুন জ্বলছে, মানুষের মাথা কাটা, মাথা পায়ে লেগেছিল। একটা ব্যবস্থা হয়েছে দেখেছি, আমরা গুজরাটে দেখেছি, কোনদিন শঙ্কু, কৃষাণু আসবো। শুভময়দা কিছু বলতে চান? শুভময়দা, দেখুন, একটা ছোট্ট কথা, সত্যিই তো বামফ্রন্ট আমলে ঘটনাটি ঘটেছিল এবং তার তো ফল বামফ্রন্ট সরকারের আমলে দেখা গেছে যে তাদের যে পতনের শুরু সেখান থেকে। কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে যে ডায়ালগ গুলো চলছে, আপনারা নিজেরা একটু লক্ষ্য করে দেখুন, যে ডায়ালগ গুলো চলছে বিভিন্ন দল বদলের পর থেকে, সেই ডায়ালগে বারবার কিন্তু মানুষের এবার মনে হতে পারে তাহলে কি সেই সময় তৃণমূল এবং বিজেপির যে নেতৃত্ব, তারা কি কোনো ষড়যন্ত্রে যুক্ত ছিলেন? অর্থাৎ মানুষের আন্দোলন সত্যিই হয়েছে, কিন্তু তৃণমূল এবং বিজেপিরও তো প্রচুর মানুষ কেন্দ্র থেকে এসেছিলেন এবং রাজ্যের তৃণমূল ছিলেন, বাইরের অনেক মানুষ এসেছিলেন। তারা কি শুধু চেয়েছিলেন ওই আন্দোলনের ভাগটুকু নিতে, যাতে বামফ্রন্ট সরকারকে সরিয়ে তারা ক্ষমতায় আসতে পারেন? কেন ভারতীয় জনতা পার্টি তার নীতিতে কোথায় পরিবর্তন করেছে?
আপনি সিপিএম এর একটা স্পেসিফিক বাইনারি এজেন্ডাকে এস্টাবলিশ করার জন্য বারবার বিজেপি কে টেনে নিয়ে আসবেন। রাজনৈতিক বিশ্লেষকের কোনো বক্তব্য থাকলে সেটাকে কেন বিজেপি প্রথম দিন থেকে অপোজ করছে, আজকেও করছে। বিজেপি সিপিএম এর সাথে কথা ফিস খায় না। বলতে দাও শঙ্কু, এক সেকেন্ড। শঙ্কু কৃষাণু বলতে দিতে হবে। আমি অনিয়ন এবং শুভময়দাকে না, শঙ্কু কৃষাণু, দিস ইজ নট ডান। শুভময়দাকে বলতে না 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 না, শুভময়দাকে অনিয়ন নেব। এক সেকেন্ড, শুভময়দার অডিও অন এয়ার। দেখুন, খুব পরিষ্কার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির বাইনারি প্রসঙ্গ আসছে, কারণ হচ্ছে আজকে যখন ইন্দিরা গান্ধী বা কংগ্রেস যখন কেন্দ্রে ছিল এবং সিপিএম পশ্চিমবঙ্গে ছিল, সেই বাইনারির মধ্যে থেকেই তো যে সিপিএম কংগ্রেস একসঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। ফলে এখন তৃণমূল আর বিজেপির বাইনারির কথা তো রাজনৈতিক বিশ্লেষকদেরই বলতে হবে। আর আমরা যারা অন্তত রাজনৈতিক নেতারা তো 6 মাস 1 বছর অন্তর দল বদলান, আমরা যারা রাজনৈতিক বিশ্লেষক প্রতি মুহূর্তে মুহূর্তে দল বদলাই, তাদের তো এটা বলতেই হবে যে আজকে তৃণমূল এবং বিজেপি বলতে দাও শঙ্কু, বলতে দাও বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তো ভাবতেই পারেন যে তাহলে কি এটা ষড়যন্ত্রের তত্ত্ব, মানুষের লড়াইটা কি মিথ্যে হয়ে যাবে। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। সন্দেশখালীতে এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্থানীয় বিজেপি কর্মী, আদালতে গোপন জবানবন্দি। মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের পুলিশের, তুঙ্গে শাসক বিরোধী দরজা। কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। 1 জুন 7ম দফায় ভোট বসিরহাটে। তার আগে ওই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী নিয়ে ঝড় থামছে না রাজ্য রাজনীতিতে। এবার স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুললেন সন্দেশখালীর এক প্রতিবাদী মহিলা, বর্তমানে যিনি বিজেপির সঙ্গে যুক্ত। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি গোটাটাই নাটক। মহিলার অভিযোগ, বুধবার সন্ধ্যে 7টা থেকে 7:30 নাগাদ ঘটনাটি ঘটে। তিনি বাড়ির বাইরে বেরোতেই তার ওপর চড়াও হয় 3 দুষ্কৃতী। মুখে কাপড় বেঁধে টানতে টানতে তাকে একটি ভেরির কাছে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সামনে শিবপ্রসাদ হাজরার ভেরি রয়েছে, সেই ভেরির কাছে তাকে নিয়ে আসা হয়, তার শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ, এমনকি তাকে গণধর্ষণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর মধ্যেই ওই দুষ্কৃতীরা ফোনে কথা বলতে থাকে তৃণমূলের দিলীপ মণ্ডল এবং সৈকত দাসের সঙ্গে, এবং তারা বলে যে মহিলাকে ধর্ষণ করতে। এরপর ওই মহিলা কোনো রকমে সে ওখান থেকে পালানোর চেষ্টা করে। দেখা যাচ্ছে পুকুর পাড়ের ঠিক পাশে মহিলার পলা পড়ে রয়েছে, এখানে যেরকম মহিলার পলা পড়ে রয়েছে, কিছুটা ঢিল ছোড়া দূরত্বে রয়েছে মহিলার জুতো পরে রয়েছে। আওয়াজ পেয়ে ছুটে আসেন মহিলার পরিবারের লোকজন। রাতেই সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এফআইআর রুজু করে পুলিশ। বসিরহাট আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দেন অভিযোগকারী। কারা এসেছিল চেনেন? কারা এসেছিল চেনেন? কারা এসেছিল? কারা এসেছিল চেনেন? কারা এসেছিল চেনেন? কারা এসেছিল? এই অভিযোগকে কেন্দ্র করে প্রত্যাশিতভাবেই তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি শিবির। কালকে যখন দিলীপ মল্লিক আর সৈকত দাস যখন 3 জন গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়ে যখন আজকে আমার ওই বোনটিকে তুলে নিয়ে যখন আজকে তার হাত মুখ বেঁধে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন এবং তাকে জীবনে মেরে দেওয়ারও চেষ্টা করেছিলেন, তাদের হাতে আম ছিল, ধারালো অস্ত্র ছিল। ওর কপাল জোর ভালো যে ও বেঁচে গেছে। 3 দিন আগে কিভাবে নৃশংসভাবে আক্রমণ করলো নিজের বাড়িতে, আপনারা মিডিয়ায় সেটা দেখিয়েছেন। আক্রমণ করে যখন তৃণমূলের এই নেতা কর্মীদের দমানো যাচ্ছে না, তখন ওরা নতুন করে চক্রান্তের ফাঁদ পাতা শুরু করছে। একের পর এক স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পর সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতির পাশা কিছুটা হলেও উল্টে গিয়েছে। অক্সিজেন পেয়েছে ঘাসফুল, উল্টে চাপ বেড়েছে বিজেপির। এই পরিস্থিতিতে প্রতিবাদী মহিলার দায়ের করা ধর্ষণের চেষ্টার অভিযোগে নতুন করে তরজার কেন্দ্রে সন্দেশখালী। ক্যামেরায় দীপের সঙ্গে রণয় ও বিমলের রিপোর্ট, জি 24 ঘন্টা। কৃষাণু, এবার বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর এক প্রতিবাদী মহিলার এবং সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে। না, এটাতে আলাদা করে আমার তো কিছু বলার নেই। জি 24 ঘন্টা সম্ভবত সব থেকে বড় সাক্ষী।
তার কারণ হচ্ছে তোমাদের বুমের সামনেই দেখলাম এই মহিলা বললেন যে রাতের অন্ধকারে আমি কারুর মুখ দেখতে পাইনি, আমার চোখ বেঁধে দিয়েছিল। উনি প্রথম স্টেটমেন্ট এটা তোমাদেরকেই দিলেন, আবার কোর্টের সামনে যখন তোমাদের বুমের সামনে এসে বলল, নামগুলো বলে দিল, কে দিলীপ, কে সৈকত, কে বলে দিল। তার মানে উনি নিজের কথাটাই নিজে তোমাদের সামনেই কয়েক ঘন্টার ব্যবধানে কথাটা পাল্টে গেল। তার মানে বোঝা যাচ্ছে এটা ডক্টর টিউটার্ড, এটা পরিষ্কার। তো আলাদা করে কিছু নয়, তদন্ততে সব বেরিয়ে আসবে। এখন তো সবই ফাঁস হয়ে যাচ্ছে। কিন্তু একটু আগে আমাদের শুভময়দা একটা কথা বলছিলেন, আমি তো আগেও অনেক কারোর মুখ থেকে এটা শুনে থাকি, বাইনারি। এখন দেখুন শুভময়দা, আমি বাইনারিটা বুঝি, কিন্তু বাইনারিটাকে ট্রাইনারি করার জন্যে তো আরেকজনকে নিজের ভোটটা নিজের সমর্থকদের দিয়ে নিজেদের বাক্সতে নিজেদের সিম্বলে দিতে হবে। তারা যদি ভোট ট্রান্সফার করে কাস্তে হাতুড়ি থেকে পদ্মফুলে করে দিয়ে থাকে, তাহলে তো বাইনারিটা কোনোদিন ট্রাইনারি হবে না, সেটা বাইনারিই থাকবে। তো আগে নিজেদের ভোটটা নিজেদের বাক্সতে ফেরত আনতে হবে। শঙ্কুর কাছে আসবে। শঙ্কু, দেখুন দিদি, কষ্টকর জায়গাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভিডিও দিয়ে জাস্টিস দিতে চায়। তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করে, মহিলারা যখনই কমপ্লেন করেন তখন প্রথমেই তার পেছনে একটা অকাট্য নিজেদের মতো করে যুক্তি সাজাতে। সে পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে। একজন মহিলা অভিযোগ করেছেন, 164 করছেন, সেই অভিযোগের একটা তদন্ত প্রক্রিয়া আছে। যে মহিলা এফেক্টেড হওয়ার পর 164 করছেন, তার রিয়াকশান এদের কাছে প্রথম ইম্পর্টেন্ট হয় না, কোনো না কোনো যুক্তি থাকে। হয় কখনো কোনো মহিলা অভিযোগ করলে বলবেন তিনি প্রেমে লিপ্ত ছিলেন, না হলে বলবে যে তার ইন্ডিভিজুয়ালি তিনি কাস্টমারদের সাথে ডিল করছিলেন, আর তা না হলে সন্দেশখালীর মহিলারা নায়িকা, এরা অভিনয় করছেন, এদের শিখিয়ে দেওয়া হচ্ছে এরা টিউটর। কিন্তু যখনই এরা রাজনৈতিক কোনো অ্যাঙ্গেল নিয়ে রাজভবন বা অন্য জায়গায় এই ধরনের কথা বলতে আসবেন, তখন তদন্তের আগেই ব্যবস্থা হয়ে যাবে, তখন তদন্তের আগে অভিযোগ জমা পড়ার আগেই গ্রেফতার হয়ে যাবে। তৃণমূলের কাছে আমার বক্তব্য হচ্ছে, যে মহিলা এফেক্টেড হয়ে কোর্টে 164 দেন, কোর্ট যখন তদন্তের জন্য একটা এজেন্সিকে অ্যাপয়েন্ট করে, তখন তাকে তদন্ত করতে দিন। তদন্ত হওয়ার পর আসুক, কোর্টে বিচার হবে। কলকাতা হাইকোর্ট যতগুলো মামলা করেছে, কলকাতা হাইকোর্টে যতগুলো মামলা করেছে, সেই আজকে ওখানে শাহজাহানকে ভগবান বানিয়ে দিয়েছিলেন, শাহজাহানকে করে দিয়েছিলেন 55 দিন। শঙ্কু, আজকে সাক্ষী মালিকের একটু বেদনার কথাটা বলো। সাক্ষী মালিক বলো, আপনার গল্প শুনেছি, লাস্ট লাইন শুনেনি, আমি তো কোনো গল্প বলিনি, আমি তো জি 24 ঘন্টার ক্যামেরাতে যা দেখলাম তাই বলেছি, আমি তো কোনো বলিনি। আমার বক্তব্য হচ্ছে পপিয়াদি এতটা পর্যন্ত অন্য কেউ বলার মধ্যে বললে ডিস্টারবেন্স হয় না। আমার বক্তব্য হচ্ছে, আমি তো মেনেনি, আমি আপনি যা আদেশ করেন আমি মেনেনি। শঙ্কু শোনো না, আমি চুপ করে যাই। শোনো না শঙ্কু, আপনি বলেন শঙ্কু অন্যকে বলতে দিতে হবে, আমি চুপ করে অন্য কেউ বললে ডিস্টারবেন্স হয়? আমি একদম পুরো না, কোনো ডিস্টার্ব হয় না। তৃণমূল চিৎকার করবে এতে আমরা অভ্যস্ত, বিধানসভায় দেখেন না, লোকসভায় দেখেন না, এতে আমি অভ্যস্ত, এসব আমি হ্যাবিচুয়াল। আমি চিৎকার করিনি, যখন ওরা স্ক্রিনে আমার সাথে তোমার ছবি দিল তখন আমি বলেছি, তার আগে অবধি বলিনি। আপনি যদি আমি বলছি, বলতে দাও না না, বলতে তো দিচ্ছি, তোমরা স্ক্রিনে আমাকে দিয়ে এসেছো শঙ্কুর পাশে, তাই আমি বলতে শুরু করলাম। তার আগে চুপ ছিলাম। আমি শুধু একটা কথা বলছি, ওনার ব্যাকরণ আছে, ওনার মুখ দেখাবেন না। যখন আমি বলবো ওনার মুখ দেখাবেন না, উনি টিভির নতুন ব্যাকরণ নিয়ে এসেছেন, এটা সমস্যা। এটা আমি জানতাম না। আমি এবার সবাই একসাথে বলি ওনার ব্যাকরণ। আমি শুধু, আচ্ছা আমি সিরিয়াস নোটে এবার বলি, আমি একদম ছাত্র হিসেবে একটা প্রশ্ন শঙ্কুকে। না না, আপনার যতক্ষণ কৃষাণুকে অফিয়ার না করা হচ্ছে। আচ্ছা দিদি, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এতক্ষণ যা হয়েছে হয়েছে, যা অভিযোগ হয়েছে, যা ব্যবস্থা হয়েছে হয়েছে, কিন্তু গত 3-4 দিন আমরা দেখছি তৃণমূল কংগ্রেস এবং পুলিশ কোমর বেঁধে নেমে পড়েছে। যারা যারা অভিযোগ করেছেন তাদের টার্গেট করে ইমিডিয়েটলি অভিযোগ তোলাতে হবে, ইমিডিয়েটলি কালকেই তার সলিউশন করে দিতে হবে। এটা কেন হচ্ছে জানেন? কারণ নির্বাচন শেষ হয়ে যাচ্ছে, বসিরহাটের নির্বাচন এসে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বসিরহাট যেতে পারছেন না, সন্দেশখালী যেতে পারছেন না, সন্দেশখালী গিয়ে এদের ফেস করতে পারছেন না। এই মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন তাদের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করেছে, বলেছে 2000 টাকা নিয়ে অত্যাচারিত মা বোনেরা নাকি অভিযোগ করছেন। এটা বাংলায় বসে আমাদের সহ্য করতে হচ্ছে। কিন্তু গঙ্গাধর কয়ালকে তো স্টিং অপারেশনের ভিডিওতে বলতে দেখা যাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলছি শুনুন, গঙ্গাধর কয়াল তো অভিযোগ করেছে, তদন্ত তো সিবিআই করছে। তোমার বলার থাকলে তুমি কোর্টে গিয়ে বলো, প্রমাণ করো, দেখাও। কেন যেতে পারছো না লিগ্যালি? কেন মাঠে নেমে এই ধরনের এমন ধরনের বক্তব্য রাখছো যাতে প্রতিবার বাংলায় মহিলারা অত্যাচারিত হওয়ার পর এদের কাছে অপমানিত হবে? আমার বাড়ির মা বোনেরা তারা অভিযোগ জানাতে পারবেন না? আপনি জানেন কি পরিস্থিতির ভেতর থেকে বেরিয়েছে ওখানকার এক একজন মহিলারা অভিযোগ করছেন?
এরপরে কোনোদিন এরা অভিযোগ করতে পারবেন? আমি আসবো, আমি একটু শুনে নেব সুকান্ত মজুমদার এবং কুণাল ঘোষ তারা এই নিয়ে কি বলছেন। গতকাল রাত 2:35 নাগাদ প্রায় একজন মহিলাকে বেশ কিছু লোক তারা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দিলীপ মল্লিক থেকে শুরু করে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে যে দিলীপ মল্লিকের লোকেরা একজন মহিলাকে মুখ বেঁধে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হয়তো তিনি যদি নিজেকে ছাড়াতে না পারতেন বা তার মেয়ে যদি চিৎকার না করতো তাহলে হয়তো আজকে সেই মহিলার সাথে ধর্ষণও হয়তো হয়ে যেত। ওদের নাটক ফাঁস হয়ে গেছে, চক্রান্ত ফাঁস হয়ে গেছে। ওদের নেতা সুকান্তবাবুর নেতা গঙ্গাধর কয়াল, সুকান্তবাবু গঙ্গাধর কয়ালের সঙ্গে কথা বলুন, সংবাদ মাধ্যমে বাজার গরম করছেন কেন? গঙ্গাধর কয়াল সুকান্তবাবুর পার্টির নেতা, গঙ্গাধর কয়াল গোটা চক্রান্তটা ফাঁস করে দিয়েছে। তাহলে গঙ্গাধর কয়াল তো তিনি যে ফাঁস করে দিয়েছেন, এখন তার থেকে নজর ঘোরাতে এই ধরনের নতুন নতুন মিথ্যা অভিযোগ নাটক ফেলে বসেছে বিজেপি। আমি অতনুর কাছে আসবো। অতনু, দেখুন, মৌপিয়াদি, পার্ক স্ট্রিট, কামদুনি, মধ্যমগ্রাম, আপনি একের পর এক ইনসিডেন্ট যদি দেখেন, মহিলাদের মডেস্টিকে প্রশ্ন করা তৃণমূলের একটা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা ধরুন, পার্ক স্ট্রিটে কেউ তো বলেনি তৃণমূল কংগ্রেসের পার্ক স্ট্রিট কাণ্ডের সঙ্গে জড়িত ছিল, মুখ্যমন্ত্রী সবার আগে নেমে পড়লেন। হাঁসখালিতে কেউ তো বলেনি ততক্ষণ যে তদন্ত শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলে দিলেন লাভ অ্যাফেয়ার আছে কিনা দেখতে হবে। আসলে প্রতিদিন প্রতিনিয়ত এই রাজ্যের মা বোনেদের অপমান করা, তাদের মডেস্টিকে কোয়েশ্চেন করা তৃণমূল এবং তৃণমূল নেত্রী এবং তার দলের একটা একান্ত কাজ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এখানে দিলীপ মল্লিকের হচ্ছে একটা আপনাদের বাইট দেখতে দিলাম, দিলীপ মল্লিক যার নামে অভিযোগ। আমি আপনাদের এখানে এসে সন্দেশখালির সময় এর আগেও আপনাদের চ্যানেলে বলেছি, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে পীড়িতা মহিলার যে বক্তব্য সেটাকেই স্যাক্রোস্যান্ট ধরে নিয়ে প্রাথমিক তদন্ত পুলিশকে শুরু করতে হয়, এটাই আইন। আচ্ছা, দিলীপ মল্লিকের বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে, দিলীপ মল্লিকরা বাইরে বুমের সামনে থাকতে পারছে কি করে? তদন্তটা তাহলে কোথায় গিয়ে হচ্ছে, যেখানে গিয়ে দাঁড়িয়ে বারবার যাদের নাম আসছে, বারবার তাদের নাম আসার পর তারা বাইরে থাকছে কি করে? যেরকমভাবে আমরা দেখেছি এই সন্দেশখালিতে এর আগেও দেখা গেছে শিবু, উত্তম, শাহজাহানদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, পুলিশ চার্জশিট দিয়ে দিচ্ছে, জোড়া মার্ডার মামলায় চার্জশিট দিচ্ছে, তাতে হচ্ছে তারা অ্যারেস্ট অব্দি হচ্ছে না। তাহলে কোন তদন্তটা চলছে? আজকে গঙ্গাধর কয়ালের কথা বলছে, গঙ্গাধর কয়ালের ভিডিও সত্যি কি মিথ্যা তাতে এখানে যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা মৌপিয়াদি, এটা তো একটা বেসিক জায়গা হওয়া উচিত ছিল। যদি গঙ্গাধর কয়ালের যে ভিডিও আমরা দেখতে পেয়েছি সেটা যদি সত্যি হয়, তাহলে হচ্ছে জনমানুষের মধ্যে এরকম একটা ঘটনা ঘটিয়ে টোটাল পরিস্থিতিকে অশান্ত করার জন্য গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেই ব্যবস্থাটা কি নেওয়া হলো, নাকি আসলে এটাকে কোনো জায়গায় পলিটিক্যাল গিমিকের জায়গায় আসলে তৃণমূল এবং বিজেপি দুজনেই জিয়ে রাখতে চাইছে? পার্থদা, হ্যাঁ দেখুন, সন্দেশখালির নামটা খুব সুন্দর, কিন্তু বাদবাকি আর সব কিছুই সেখানে যে কুনাট্য দেখছি। দেখুন, কে সাদা কাগজে কোথায় সই করলো, কে 1000 টাকা নিয়ে কি বললো, কে 2000 টাকা নিয়ে সেটাকে পরে উইথড্র করলো, সব কিছু শেষে দিনের শেষে যেটা দাঁড়ায় যেটা হচ্ছে যে আজ অবধি যে সমস্ত মহিলারা ম্যাজিস্ট্রেটের সামনে সেকশন 164-এ যে স্টেটমেন্ট দিয়েছে আইনের চোখে, সেটাই কিন্তু শেষ কথা, তার উপরে কোনো কথা নেই। কিন্তু সমস্যাটা হলো আসলে গভীরে। আপনি যদি আজকে ভারতবর্ষের সামাজিক মাধ্যমটা দেখেন, দেখবেন যে সেখানে যে কোনো রাজনৈতিক বাদ বিতণ্ডার মধ্যে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ আছে, তাদের বিরুদ্ধে কথা বললে তারা পুরুষদের হলে তাদের স্ত্রী কন্যাদের ধর্ষণের ভয় দেখায় এবং মহিলাদের হলে সরাসরি তাদের ধর্ষণের ভয় দেখায়। এবং সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে যে সেই সমস্ত মানুষজনদের অনেককে আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ফলো করেন, তাদের উৎসাহ দেন। আজকে আমাদের ভারতবর্ষে এমন একটা দেশ, এখানে ধর্ষক যারা ছিলেন তাদের আমরা দেখেছি গাঁদা ফুলের মালা পরিয়ে তাদের মানুষ তাদের জাতীয় পতাকা গায়ে দিয়ে তাদের নিয়ে মিছিল করছে। এটাই ভারতবর্ষে হয়েছে। যে সমস্ত মানুষ ধর্ষণ করেছিল সে বিলকিস বানুকে কিভাবে তাদের ছাড়ানো হয়েছে। আবার ঠিক পশ্চিমবাংলায় দেখুন, পার্ক স্ট্রিট দেখুন, কামদুনি দেখুন, কাটোয়া দেখুন। কাটোয়ায় কি না, ওনার স্বামী তো সিপিএম করতেন, অতএব সেই জন্য একজন মহিলাকে রেপ হতে পারে। হাঁসখালির ক্ষেত্রে সেই বাচ্চা মেয়েটা, আপনিও তো তখন অনুষ্ঠান করেছিলেন, তার সেই খেলার পুতুলটা তখনও ছিল। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আজকে ব্রিজমোহন শরণ সিং, আপনি ভাবুন তো, রাম রহিম বা অন্যান্য, তারা তো আমাদের প্রধানমন্ত্রী, তাদের তো তারা গুরু। কিন্তু এই যে নৈতিক অবক্ষয় গত 10 বছরে, আমি শুভময়দার কাছে আসবো, ছোট্ট বিরতির পর ফিরছি। নির্মলা সীতারামন, তার গলাতেও সন্দেশখালি। ছোট্ট একটা বিরতির পর আপনাদের দেখাবো, দেখতে থাকুন আপনারা। এরই মধ্যে কলকাতায় এসে নির্মলা সীতারামন তিনিও সন্দেশখালি নিয়ে মুখ খুললেন। কি বললেন তিনি, শুনুন।
Sandesh Khali is just a big kalank, and the state machinery is being fully utilized to shut those women down. The approach of the state government in every offense against women has been not just denial, victim shaming. The woman who went through this horrendous crime will be put to shame again, saying, "Aise kuch nahi hua, nothing happened like this. You're bluffing. You're saying this under pressure from somebody. Somebody is giving you money to say." I can't believe this. কৃষাণু নির্মলা সীতারামন বলছেন যে এক তো হচ্ছে চূড়ান্ত অন্যায় হয়েছে, শুধুমাত্র রাজ্য সরকার চোখ বুজে থেকেছে তাই নয়, ভিকটিম শেমিং, যারা এই চূড়ান্ত অন্যায়ের শিকার হয়েছেন তাদের উপর আরও নিপীড়ন করা হচ্ছে, যে তারা মিথ্যে বলেছেন, তারা মিথ্যে অভিযোগ করেছেন, আসলে কিচ্ছু হয়নি, টাকা দিয়ে তাদের বলানো হচ্ছে, এই ধরনের মন্তব্য করে। আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে উনি সম্ভবত নিজেদের অভিজ্ঞতার কথা বলছিলেন, উন্নয়তে ওনারা ধর্ষক ওনাদের বিধায়কের পক্ষে মিছিল করেছিলেন, সেটা হয়তো ওনার মনে পড়ে গেল যখন যোগী আদিত্যনাথ তার সরকার কিছু করেনি। আর কিছুদিন আগে এই প্রেস ক্লাবে আমিও সেখানে আমন্ত্রিত ছিলাম, উনার বেটার হাফ, উনার হাজব্যান্ড পরাকালা প্রভাকর, উনি একটা বই উন্মোচন করেছিলেন উনার, ক্রুকেট টিম্বার অফ এ নিউ ইন্ডিয়া। সেইখানে এই বিজেপির মিথ্যাচার পুরো একদম 2014 থেকে 2024 অবধি উনি পুরোপুরি পুঙ্খানুপুঙ্খানুভাবে ওখানে লিখেছেন। তো বেশি দূর যেতে হবে না, পারিবারিক নিজস্ব ব্যাপার, উনি নিজের হাজব্যান্ডের এই বইটা পড়লেই উনার মিথ্যাচারটা এক্সপোজ হয়ে যায়, মানুষকেও বেশি এটার জন্য খাটতে হবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের কাছে একটাই পলিসি, আক্রমণ করাটাই বেস্ট ডিফেন্স। এতক্ষণ উনি জ্ঞান দিলেন, সন্দেশখালী নিয়ে একটা কথা বললেন, একবারে বললেন যে সন্দেশখালীর মা বোনেরা যারা এগিয়ে এসে অভিযোগ করছেন এত ভয়ের বিরুদ্ধে গিয়ে একটা পুরো প্রশাসনকে পেছনে লাগিয়ে দিয়েছেন যাতে সেই অভিযোগ প্রত্যাহার করা যায়। লজ্জাও করে না, ন্যূনতম লজ্জা থাকলে উনি এই বিষয়ে উত্তর দিতেন। উনি পাশ কাটিয়ে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলেছেন, সন্দেশখালীর মায়েদের কষ্টের কথা বলেননি। শুভময়দা, যে সময় আমরা দাঁড়িয়ে দেখছি যে সন্দেশখালী প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে নতুন করে শিরোনামে উঠে আসছে, সেখানে একটা অত্যন্ত সিরিয়াস অভিযোগ, এক মহিলা, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন, পশ্চিমবঙ্গ এখন বাইনারি প্রান্ত, বাইনারি কিছু নয়, নৈতিক দল কেরালায় সিপিএম আর কংগ্রেস লড়াই করে, সেখানে এক ধরনের বাইনারি হয়। পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি করে, দুটি প্রধান দল যখন থাকে তখন আমরা বাইনারি বলি। বুল সাহেব 1800 শতকে বলেছিলেন 0 আর 1 দিয়ে সবকিছু করে ফেলা যায় অঙ্ক-টঙ্ক, সেখান থেকেই এই বাইনারি কনসেপ্টটা এসেছে। মুশকিলটা হচ্ছে বাইনারির দুটো দিকই যখন গোলমেলে হয়ে যায়, যদি অভিযোগটা আসে তাহলেও খারাপ, অভিযোগটা মিথ্যে হলে সেটাও খারাপ। অর্থাৎ এই বাইনারিতে মানুষের উন্নয়নের বাইনারির কথা যদি না থেকে সবটাই একে অপরের বিরোধিতা করতে গিয়ে খারাপ উদাহরণ টানার বাইনারি হয়, তখন সেখানে সত্যিই প্রশ্ন আসবে যে টার্নারি হওয়ার কোনো সম্ভাবনা নেই কেন? কারণ তৃতীয় পক্ষ এখনো হয়তো সামনে আসতে পারছেন না, তো এবারের লোকসভা ভোটের পর বোঝা যাবে টার্নারি এলে পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন, কোনো ভালো কথা হয় কিনা। কারণ বাইনারির কোনো একটা দিকে কোনো একটা ভালো আর খারাপ দেখছি না, কোনো একদিকে সত্য কোনো একদিকে মিথ্যে দেখছি না, শুধুই মিথ্যের সঙ্গে মিথ্যের লড়াইয়ের একটা প্রতিযোগিতা চলছে, কোনটা সত্য আমরা খুঁজে পাচ্ছি না। রাজভবন থেকে সন্দেশখালী, এমনকি পুরনো সিঙ্গুর নন্দীগ্রামেও সেই বাইনারি আমাদের গোটা ইতিহাসটা গুলিয়ে দিচ্ছে। আমরা সেটাই বলছি, বাইনারি চলছে, যে দুটি রাজনৈতিক দল প্রধান তাদের বাইনারির মধ্যে মানুষের উন্নয়নের কথা যদি আসে খুব সুবিধা হয়, তাদের বাইনারির দুদিকটাই যদি শুধু অন্ধকারের বাইনারি হয়, সেক্ষেত্রে আমাদের 0 আর 1কেও আলাদা করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে, আপনারা এখানেই শেষ করছি, একটু পরেই আমরা ফিরে আসছি দিনের সেরা বাছাই করা খবর নিয়ে পেজ 1-এ। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।